এক বছরে দ্বিতীয়বার দাম বাড়ানোর প্রস্তাব গ্যাস কোম্পানিগুলোর জনজীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা ভোক্তা স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ ক্যাবিনেট। রাজধানী বিজিএমইএ ভবন ভাঙার প্রস্তুতি, হাতে ছিল রাজযোগের অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন। কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট স্থগিত করে কাজে যোগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এবং সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, হত্যাকারীর কেউই রেহাই পাবে না বললেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আইনে তোয়াক্কা না করে এক বছরে দ্বিতীয়বারের মতো গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস কোম্পানিগুলো। এতে সব ধরনের পণ্যের দাম বাড়ার পাশাপাশি জীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরোধিতা করে ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, ভোক্তা স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জ্বালানির দাম ঠিক করা উচিত। গ্যাস খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব, ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। নতুন করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে অসন্তোষ জানিয়ে গেল 31শে মার্চ হাইকোর্ট বলেছেন, ভারত যেখানে $6 এলএনজি কিনছে সেখানে বাংলাদেশ কেন $10 কিনবে। পাশাপাশি হাইকোর্ট বলেছেন, পেট্রোবাংলা ও তিতাসে যে পরিমাণ দুর্নীতি হয় তার 50 ভাগও যদি কমানো যায় তবে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন পড়বে না। হাইকোর্টের এমন পর্যালোচনা আমলে না নিয়েই আবারও গ্যাসের দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল দিয়ে তো এমনি কষ্ট, আবার বাড়লে তো আমাকে আরো সমস্যা হয়ে যাবে। প্রত্যেক মাসের শেষে যে একটা বাড়তি খরচ বেড়ে গেল। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি হলে তাদের খাবারের দামও বাড়াতে হবে। আমাদের খাবারের দাম একটু বাড়বে, যেহেতু মনে করেন মালের রেট বেড়ে যাবে। আমরা সরকারের কাছে এই দাবি করবো যে ছোট ছোট দোকানদার যারা আছে তারা যেন এই আওতার মধ্যে না পড়ে। ভাড়া বাড়বে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের, এ নিয়ে শঙ্কিত যাত্রীরাও। গ্যাসের দাম বাড়বে, এখন যাত্রী ট্রেন ভাড়া চাইলে হয়তো গ্যাঞ্জাম লাগবে বা কথা কাটাকাটি হবে। ভাড়া বাইরে যাবো, টাকা বেশি লাগবে, 10 টাকা 20 টাকা লাগবে আর কি। গ্যাসের দাম বাড়লে তো ভাড়া বাড়বে, অনিবার্য। পাবলিকের ঝগড়া হবে আর কি, কিছু করার নাই। ক্যাবের মতে এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভোক্তার স্বার্থ বিঘ্নিত হবে। আমাকে দিতে চেয়েছে প্রতিদিন 480, আমাকে নতুন গ্যাস আসার পরেও 320-এর বেশি সে দেবে না। তাহলে বরঞ্চ 320-এর বেশি যদি না দেয় তাহলে যে দাম বেশি নিয়েছে সেটা সমন্বয় হওয়া দরকার। তা না করে তারা দাম বাড়িয়ে সেটা 12 টাকার উপরে নিয়ে যেতে চাচ্ছে, তো সেইটা তো কোনোভাবেই ন্যায্য হতে পারে না। দ্বিগুণ হারে কোম্পানিগুলোর দাম বৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতা দেখছেন না বিশ্লেষকরা। আইনে আছে 1 বছরের মধ্যে 2বার দাম বাড়ানোর বিধান সঙ্গত না, সুতরাং এই কারণে দামটা ওই কারণে বাড়াতে পারে না। আরেকটা হচ্ছে যে আপনি কোনো সেবা দেওয়ার আগে সেই সেবার প্রেক্ষিতে দামটা নিতে পারেন না। সিস্টেম লস কমিয়ে এনে গ্যাস খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরামর্শ দেন বিশ্লেষকরা। সেলিম মালিক, RTV, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থেকে বহুল আলোচিত অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে আজ থেকে। ভবনটি ভাঙার জন্য রাজউকের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবনটি ভাঙতে বিজিএমইএকে দেওয়ার সময় পার হয়ে যাওয়ার পরই সরকার এই ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করেছে। এছাড়া ভবনটি থেকে মালামাল সরিয়ে নিতে অফিস মালিকদের স্বল্প সময় প্রদান করা হতে পারে। এরপরই মূল ভবন ভাঙার কার্যক্রম শুরু করা হবে। প্রশাসনের আশ্বাসে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হওয়ায় আবারও কাজে যোগ দিয়েছেন পাটকল শ্রমিকরা। গতরাতে সরকার ও পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতকাল বিকেল সন্ধ্যায় বিজেএমসি ও শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা হয়। এ সময় জানানো হয়, আগামী 24 মার্চের ভিতরে শ্রমিকদের সব বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে। এ সময় শ্রমিকরা জানান, আগামী 18 মের মধ্যে সব ধরনের দাবি পরিশোধ করা না হয় তাহলে আবারও আন্দোলনের ডাক দিবেন তারা।
ঘোষিত কর্মসূচি আজকে 16/4/19 তারিখে আমরা এই সমস্ত কর্মসূচি স্থগিত করব। দর্শক, এই মুহূর্তে খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে আছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মনির, শ্রমিকরা তো কাজে যোগ দিয়েছে, তো এখন সেখানকার কর্মপরিবেশ কেমন দেখছেন? হ্যালো, হ্যাঁ মনির, আমাকে শুনতে পাচ্ছেন? মনির, শ্রমিকরা তো কর্মক্ষেত্রে যোগ দিয়েছে, তো এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ তাওমিদা, আপনাকে ধন্যবাদ। আজ সকাল থেকেই খুলনার রাষ্ট্রায়ত্ত 9টি জুট মিলের শ্রমিকরা তারা তাদের স্ব কাজে যোগদান করেছেন। আমি ইতিমধ্যে খুলনার খালিশপুর জুট মিল গেটে আছি। আমি কিছুক্ষণ আগে মিলের ভিতর থেকে ঘুরে এসেছি, দেখেছি প্রতিটা শ্রমিক তাদের কাজে যোগদান করেছে। তারা স্ব ইচ্ছায় আনন্দে তারা কাজ করছে। তাদের দীর্ঘদিনের যে 9 দফা দাবিতে আন্দোলন করে আসছে, তাদের দাবি আদায়ের পক্ষে তারা যে আন্দোলন করে আসছিল, এখন এক পর্যায়ে আন্দোলন সফল হয়েছে বলে মনে করছেন শ্রমিক নেতারা। আমার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে খালিশপুর জুট মিলের শ্রমিক নেতা মোশাররফ গাজীর সাথে। তিনি জানিয়েছেন আমাদের আন্দোলন আমরা সফল। আমরা তাই সরকারকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে আমাদের সপক্ষে আন্দোলনকে মেনে নিয়ে কাজ করার জন্য। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা, আমি যে খালিশপুর জুট মিল গেটে আছি, শ্রমিকরা সবাই মিলে যাচ্ছে এবং সকাল 6টার এ শিফটের যারা ছিল তারা সবাই কাজ করতেছে এবং বি শিফটে অর্থাৎ সকাল 10টায় যারা জয়েন করবে তারা সবাই মিলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা মিল গেটে যাওয়ার পথে এই যে একত্রিত হয়েছে, সবাই মিলে গেটে চলে যাচ্ছে। বিজেএমসি এবং যে 4টি দফা মেনে নিয়েছে তার মধ্যে রয়েছে আগামী 17ই জুন তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া যে মজুরি রয়েছে যে সেটার পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আগামী 25 তারিখের মধ্যে যে 10টা বেতন রয়েছে, কোনো মিলে 10 সপ্তাহ, কোনো মিলে 11 সপ্তাহ, 25 তারিখের মধ্যে সব বেতন পরিশোধ করবে এবং শ্রমিক কর্মকর্তাকে যে 3 মাসের বেতন রয়েছে আগামী 25 তারিখের মধ্যে সে বেতন পরিশোধ করবে। এছাড়া শবে বরাতের আগে যে এক সপ্তাহের বিল পরিশোধ করবে এবং 8 তারিখে 8ই মে বিজেএমসিতে আবার পুনরায় মিটিং বসবে। বাকি যে দাবিগুলো এখনো পূরণ হয়নি সেই দাবিগুলো পুনরায় পূরণ করার বিষয়ে আগামী 8 তারিখে মিটিং করে শ্রমিক নেতারা জানিয়েছেন যে আমাদের 9 দফায় পূরণ হবে। আশা করি সরকার যেহেতু আমাদের ভালো চোখে দেখছেন না এবং এই সরকার শ্রমিক বান্ধব সরকার বলে জানিয়েছেন শ্রমিক নেতারা, তাই আপনাদের জানবো যে শ্রমিক নেতারা নিজেরাই স্ব আনন্দে কাজে যোগদান করেছেন এবং সরকারকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এই ছিল খুলনা। মনির, আপনাকে ধন্যবাদ। খুলনার খালিশপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। এদিকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির যৌন হয়রানির অভিযোগ ভিডিওতে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল। আগামী 30 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এদিকে নুসরাত হত্যা মামলার অপর আসামি শম্পাকে গ্রেফতার করেছে পিবিআই। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের সহযোগিতায় জুবাইর সানের রিপোর্ট। 27 মার্চ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি যৌন হয়রানির অভিযোগে মামলা করতে সোনাগাজী থানায় যান। থানার ওসি মোয়াজ্জেম হোসেন রাফির বক্তব্যের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সেই অভিযোগে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মোয়াজ্জেম হোসেন উনি এই মেয়েটাকে তার রুমে নিয়ে গিয়ে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা জিজ্ঞাসাবাদের নামে উনি জিজ্ঞাসা করেন এবং এটি ভিডিও করেন। এই ভিডিও করা এবং উনি সোশ্যাল মিডিয়াতে সরবরাহ করেন। এই ডিজিটাল নিরাপত্তা আইনের 26, 29 এবং 31 ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন উনি এবং উনি বিচারের মুখোমুখি হওয়া অত্যন্ত জরুরি। মামলার তদন্ত প্রতিবেদন 30 এপ্রিলের মধ্যে জমা দিতে পিবিআইকে নির্দেশ দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক। বিজ্ঞ আদালত শুনানি অন্তে বিভিন্ন ডকুমেন্ট পর্যালোচনা করে একটি আদেশ দিয়েছেন যে ডিআইজি পিবিআই মামলাটি তদন্ত করে রিপোর্ট দাখিল করবেন এবং আগামী 30/4/19 তারিখে রিপোর্ট দাখিলের জন্য একটি সময় নির্ধারণ করেছেন।
মামলাটি তদন্ত শেষে তদন্ত রিপোর্টের আলোকে মামলাটি আমলে গ্রহণ করা হবে কি হবে না বিজ্ঞ আদালত সেই মোতাবেক সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সোনাগাজী পৌর কাউন্সিলর মাকসুদ আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ফেনীর আদালত। এটার সাথে আরও কারা যুক্ত আছে এই ব্যাপারগুলা একমাত্র এই যে এই সিরাজউদ্দৌলা এবং এই মকসুদে জানে, যার জন্য তার রিমান্ডটা ছিল অত্যাবশ্যক এবং আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এদিকে নুসরাত জাহান রাফি হত্যা চেষ্টার মামলায় আসামি শম্পা ওরফে চম্পাকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই মামলার অন্যতম আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলার পক্ষে আইনি লড়াই চালাতে অপারগতা জানিয়েছেন তার আইনজীবী কাজী বুলবুল আহমেদ এবং অন্যান্য আইনজীবীরা। জুবায়ের সানি, RTV। এদিকে নুসরাত জাহান রাফির বাবা AKM মুসা ও মাতা শিরিনা আক্তার সহ 2 ভাই সোমবার সকালে তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারের প্রতি সান্ত্বনা ও গভীর সমবেদনা জানান। তিনি বলেন, হত্যাকারী কেউই আইনের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী নুসরাতের পরিবারকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। পরে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের হাতে NRB গ্লোবাল ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসের সংবাদ। মালয়েশিয়া, সৌদি আরব, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন শাইমা নাসরিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে সৌদি আরবের তায়েফে। তায়েফ আওয়ামী পরিষদ, যুবলীগ, আওয়ামী ফাউন্ডেশন ও শ্রমিক লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়। তায়েফ যুবলীগ সভাপতি কাজী রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর আহমদ। বক্তব্য দেন শাহ আলম মিনা, সবুজ আলম, হুমায়ুন কবির, বাপ্পি লস্কর, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। মালয়েশিয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা নতুন বছর 1426 সালকে বরণ করে নিলেন প্রবাসী বাংলাদেশিরা। এই উপলক্ষে বৈশাখী উৎসবের আয়োজন হয় রাজধানী কুয়ালালামপুরের ফুড ভিলেজ রেস্তোরাঁয়। দিনব্যাপী চলে আনন্দ আয়োজন। পান্তা ইলিশ আর ভর্তা ভাজির সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বাউল গান ও জাদু পরিবেশনা। আনন্দমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ উদযাপন করেছে সুইজারল্যান্ডের বাংলাদেশ স্থায়ী মিশন। জেনেভা ওয়ার্কার্স ইউনিভার্সিটির গ্র্যান্ড হলে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ শামীম আহসানের শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এতে অংশ নেন মিশনের কর্মকর্তা কর্মচারী, তাদের পরিবার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত কূটনৈতিক, পেশাজীবী সহ বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নাচের মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে ইলিশ, মিষ্টান্ন সহ ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয় অতিথিদের। নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে বরণ করতে দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে শারজার আল জুবাইর বাগান বাড়িতে বর্ণাঢ্য আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। মামুন রেজা ও আরিফের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন ধরনের গান, জাদু ও আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। আনন্দঘন পরিবেশে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে সুইজারল্যান্ডের পর্যটন শহর লোজানেও। বাংলাদেশ লোজান কল্যাণ পরিষদের উদ্যোগে জাঁকজমকভাবে বৈশাখী উৎসব হয়। শোভাযাত্রা দিয়ে শুরু হয় বর্ষবরণের আয়োজন। পরে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুজন চৌধুরী। কৌতুক, গান, নাচের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। পান, মিষ্টি, পিঠা, চটপটির স্টল বসিয়ে উৎসবকে আরো রাঙানো হয়। এতে যোগ দেন বিভিন্ন কমিউনিটির নেতারা। শামিমা নাসরিন, RTV। মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর। কলসিন্দুরের মেয়ে মার্জিয়া আক্তার স্কুল ও বয়সভিত্তিক ফুটবলে নৈপুণ্য দেখিয়ে গায়ে জড়িয়েছেন লাল সবুজের জার্সি। তবে যে স্কুল থেকে তার উঠে আসা সেই কলসিন্দুরের প্রাথমিক বিদ্যালয় গত কয়েক বছর সফলতার মুখ দেখছে না। কি কারণে এই অবস্থা, সেসব কথাই উঠে এসেছে নারী ফুটবলারদের নিয়ে মুমিন রোহনের ধারাবাহিক প্রতিবেদনের 11তম পর্বে। দেখুন বিস্তারিত। ফুটবল মানেই উন্মাদনা, শিহরণ জাগানো, ভালো লাগা। ফুটবল যে বদলে দিতে পারে মানুষের জীবন, তার উদাহরণ নারী দলের মারিয়া, স্বপ্না, সঞ্জিদা, মৌসুমীরা। শুধু তাই নয়, ফুটবল বদলে দিতে পারে একটি জনপদের চিত্র।
বঙ্গমাতা স্কুল ফুটবলের সাফল্য অন্যরকম এক পরিচিতি এনে দিয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গারো পাহাড়ের পাদদেশে নিভৃত গ্রাম কলসিন্দুরকে। যাদের হাত ধরে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে কলসিন্দুরের সুনাম, তাদেরই একজন মার্জিয়া আক্তার। 5 বোন 1 ভাইয়ের মধ্যে মার্জিয়া পঞ্চম। নানা বাধা বিপত্তি, সামাজিক প্রতিবন্ধকতা আর দারিদ্রতাকে হার মানিয়ে হয়ে উঠেছেন জাতীয় দলের আক্রমণ ভাগের নির্ভরতার প্রতীক। প্রথম বাসা থেকে দিতে চাইতো না যে না ফুটবল খেলতে হবে না, মেয়ে মানুষ। যখন খেলতে শুরু করে আমরা তো অনেক একদম গ্রামের মেয়েরা ফুটবল খেলবে এটা হয়তো পছন্দ করতো না। যখন দেখতেছি যে আমরা একের পর এক রেজাল্ট করতেছি ভালো বঙ্গমাতায়, তখন আরো গ্রামের মানুষ আর আমাদের উৎসাহ দিত। এখন আর বাধা নেই, অনটনের পরিবারে এসেছে সচ্ছলতা। বাফুফের তত্ত্বাবধানে থেকে এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। কিন্তু মার্জিয়ার মনে চাপা কষ্ট, যে স্কুল থেকে তার উঠে আসা বঙ্গমাতা ফুটবলের টানা 3 বারের চ্যাম্পিয়ন, সেই কলসিন্দুর গত 3 বছর আঞ্চলিক পর্বই পেরোতে পারেনি। যখন আমরা থাকতাম তখন রেজাল্ট করতাম, কিন্তু এখন পর আমাদের স্কুলের কোনো রেজাল্ট নাই। এতে আমরা তো একটু কষ্ট হওয়ারই কথা। আর যেহেতু ওই স্কুলে ছাড়ও নাই, সেহেতু এটা আরো আমাদের অনেক বড় কষ্ট। মার্জিয়ার বিশ্বাস, গ্রাম্য রাজনীতির শিকার হয়ে ক্ষোভ আর অভিমানে ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেওয়া প্রিয় শিক্ষক মফিজ মাস্টারকে ফেরাতে পারলেই সাফল্য ফিরবে কলসিন্দুরে। ছাড় যাওয়ার পর থেকে হয়তো বা খেলোয়াড় আরো স্কুল থেকে ঝরে যাচ্ছে, উঠে আসছে না, যেহেতু ছাড় নাই। স্যারকে আমি অবশ্য জিজ্ঞেস করি, স্যার শুক্রবারে ফোন যখন পাই স্যারকে আগে জিজ্ঞেস করি স্যার কেমন আছে। স্যার বলি স্যার আপনি কি আর টিম করবেন না? না আর টিম করবো না। স্যার কেন? না তোদেরকে আমি এত দূর আগায় নিতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমি আর ফুটবলে যাব না, তোরা ভালো কর। এদিকে দরজায় কড়া নাড়ছে বঙ্গমাতা আন্তর্জাতিক ফুটবল। কঠোর অনুশীলনে নিজেকে তৈরি করছেন মার্জিয়া আক্তার। প্রতিফলন ঘটাতে চান মাঠে। আমাদের টার্গেট আমরা এবার চ্যাম্পিয়ন হব। মমিন রোহন, RTV, ঢাকা। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এক বছরে দ্বিতীয়বার দাম বাড়ানোর প্রস্তাব। গ্যাস কোম্পানিগুলোর জনজীবনে বিপর্যয় নেমে আসার আশঙ্কা। ভোক্তা স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ ক্যাবের। রাজধানীর BGMA ভবন ভাঙার প্রস্তুতি, হাতে ছিঁড়ে রাজউকের অবস্থান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন। কর্তৃপক্ষের আশ্বাসে ধর্মঘট স্থগিত করে কাজে যোগ দিয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এবং সোনাগাজী থানার সাবেক ওসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। হত্যাকারী কেউ রেহাই পাবে না বললেন প্রধানমন্ত্রী। সকালের সংবাদ এই পর্যন্ত। RTV সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।